সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির নবম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পরই বাংলার তরুণ সমাজের এক অংশ কংগ্রেসের সংস্রব ছেড়ে আবার বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জনের কথা চিন্তা করে। 1920-21 সালের পর থেকে বিপ্লববাদ একটু ঝিমিয়ে পড়েছিল। গান্ধীজির আগমনের পরই ভারতীয় রাজনীতিতে একটা নতুন রূপ এসেছিল। গান্ধীজি অক্লান্তভাবে সারা ভারতবর্ষ ঘুরে বেড়িয়ে বোঝাচ্ছিলেন অহিংসার শক্তির কথা। 2-4টে বোমা পিস্তলের চেয়ে দেশজোড়া গণ আন্দোলন যে শাসক শক্তিকে বেশি ভয় পাইয়ে দিতে পারে, এটা তিনি প্রমাণ করেছিলেন। সমস্ত দেশকে তিনি করতে চেয়েছিলেন তার সংগ্রামের সাথী। গান্ধীজিকে বিপ্লবীরা বরাবরই সন্দেহের চোখে দেখেছে। এই মানুষটির ব্যক্তিগত সততা সমস্ত সন্দেহের ঊর্ধ্বে। এমন শান্ত ধরনের সাহসী মানুষ আগে কেউ দেখেনি। অথচ তিনি কি চান তা সঠিকভাবে বুঝতে পারেনি যুব সমাজ। তিনি কি চান ইংরেজের কাছ থেকে স্বাধীনতা নামক বস্তুটা ভিক্ষে হিসেবে পেতে? তা কেউ দেয়? ভারতের বিশাল ধনভাণ্ডার ইংরেজ এমনি এমনি ছেড়ে যাবে? সশস্ত্র প্রতিরোধ ছাড়া সিংহ কখনো পশ্চাৎপসরণ করে? এর উত্তরে গান্ধীজি একবার বলেছিলেন, "Had India sword, I would have asked her to draw it. But she had no sword. I asked her to adopt non-violent non-cooperation." অস্ত্র যখন নেই তখন অহিংস সত্যাগ্রহই তো শ্রেষ্ঠ উপায়। বিপ্লবীদের তখন প্রধান সম্বল রডা কোম্পানির কাছ থেকে লুট করা 50টি মাউজার পিস্তল। গান্ধীজি বিপ্লববাদকে চাপা দিতে চেয়েছেন, নিন্দে করেছেন। কলকাতা কর্পোরেশন নিহত শহীদদের নামে শোক প্রস্তাব নিলে চটে গেছেন। অথচ জেলখানা থেকে বিপ্লবী বন্দীদের মুক্তি করার জন্যও চেষ্টা করেছেন। 1920-21 সালে বিপ্লববাদ একটু গা ঢাকা দেয়। অনবরত জেলে যেতে যেতে বিপ্লবী নেতারা ক্লান্ত। পুলিশের কাছে সবাই পরিচিত। কোথাও একটা অ্যাকশন হলেই সবাইকে ধরে জেলে পুরে দেয়। এ সময় চিত্তরঞ্জন সবাইকে আহ্বান জানালেন কংগ্রেসের আশ্রয়ে এসে সংগঠন জোরদার করতে। প্রবীণ বিপ্লবীদের কাছে মনে হলো এছাড়া আর তখন কোনো উপায়ান্তর নেই। পাঞ্জাব থেকে ভগৎ সিং ত্রৈলোক্য চক্রবর্তীর কাছে কয়েকটি বোমা ও পিস্তল চাইতে এলে তিনি বললেন, "এখন মাথা গরম করো না। দলের সংগঠন শক্ত না করে এখানে সেখানে এক আধটা খুন জখম করলে পুলিশের অত্যাচারে আবার দল ভেঙে যাবে।" কিন্তু অতি তরুণরা এসব সাবধানী নীতি মানতে চায়নি। তারা ভেতরে ভেতরে ধুমায়িত হচ্ছিল। দেশের জন্য প্রাণ দেবার দুর্দান্ত নেশায় তারা চঞ্চল। ফাঁসিতে মৃত্যুর চেয়ে গর্বের আর কিছু নেই তাদের চোখে। 1928 সালে কলকাতা কংগ্রেসের পর বিপ্লবীরা আবার কংগ্রেস সম্পর্কে বীতশ্রদ্ধ হয়ে বেরিয়ে এলো। সারা দেশে তারা আবার আগুন জ্বালালো। অনুশীলন সমিতি, যুগান্তর, আত্মোন্নতি সমিতি, মুক্তিসংঘ, বেঙ্গল ভলান্টিয়ার্স বা বিভি নামে পরিচিত প্রভৃতি দলের নবীন বিপ্লবীরা আবার অ্যাকশন শুরু করল। চট্টগ্রামে সূর্য সেন স্থাপন করলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। লাহোরে শচীন সান্যালের নেতৃত্বে ভগৎ সিং, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, বটুক দত্ত, যতীন দাসেরা প্রতিষ্ঠা করলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি। দিল্লি অ্যাসেম্বলি হলের মধ্যে বোমা পড়ল। চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠিত হল। রয়টার্স বিল্ডিংয়ের বারান্দায় 3টি ছেলে গুলির লড়াই চালিয়ে গেল। সারা দেশ এইসব সংবাদে সরগরম। 1935 পর্যন্ত এসে এইসব কর্মকাণ্ডে আবার একটু চাপ পড়ে। গান্ধী আরউইন চুক্তি ভেঙে যাওয়ায় পুলিশ আবার সবাইকে জেলে ভরেছে। বিপ্লবীদের ফাঁসি দিতে দেরি করেনি। এসব কাণ্ডে দেশের স্বাধীনতা কতটা ত্বরান্বিত হয়েছে সে প্রশ্ন ঐতিহাসিক বিশ্লেষণের অপেক্ষায় আছে। কিন্তু এইসব যুবা পুরুষদের অসীম সাহসিকতা, নিষ্কলুষ আত্মত্যাগ ভারতবাসীর মনে একটা সম্ভ্রমবোধ জাগিয়ে দিয়েছিল ঠিকই। এরা দেশকে মা বলে জানত। রবীন্দ্রনাথের কবিতা থেকে মৃত্যু জয় করার সাহস পেয়েছিল। পরজন্মে তীব্র বিশ্বাস ছিল। সবাই বিশ্বাস করত যে আবার ফিরে আসব। অনেক ক্ষেত্রেই এরা ইচ্ছে করে ধরা দিয়েছে, কারণ এদের ফাঁসির ঘটনা এবং শেষ বার্তা প্রচারিত হয়ে যেত সারা দেশে। তাতে নতুন ছেলেরা প্রেরণা পেত। এসবই জানা ইতিহাস।
তবু তখনকার ছেলেদের রোম্যান্টিক মনে এইসব মৃত্যুজিত যুবকদের জীবন ও কাজ কিরকম উদ্দীপনার সৃষ্টি করত সেটা বোঝাবার জন্য কয়েকটি দৃষ্টান্তের পুনরুল্লেখ করা দরকার। সাইমন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছিল লাহোরের মানুষ। পুলিশ ঝাঁপিয়ে পড়ে লাঠিপেটা করে হাত পা ভেঙে দিল অসংখ্য মানুষের। লালা লাজপত রায় তো সেই মার খেয়ে মারাই গেলেন। এই অত্যাচারের নায়ক পুলিশ কমিশনার স্কট। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি সিদ্ধান্ত নিল স্কটকে খুন করার। ত্রৈলোক্য চক্রবর্তীর কাছ থেকে ভগৎ সিং শেষ পর্যন্ত কিছু পিস্তল ও বোমা আদায় করেছিল। পুলিশ দপ্তরের সামনের রাস্তায় 1928 ডিসেম্বরের এক বিকেলে দাঁড়িয়ে রইল ভগৎ সিং, রাজগুরু এবং চন্দ্রশেখর আজাদ। সাহেব বেরিয়ে আসতেই তিনজন তিন দিক থেকে গুলি চালালো। রক্তাপ্লুত অত্যাচারীকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেল ওরা। কেউ ধরা পড়ল না। পরে অবশ্য জানা গিয়েছিল ওরা স্কটের বদলে স্যান্ডার্স নামে আরেকজন অফিসারকে মেরেছিল। পরের বছর দিল্লিতে অ্যাসেম্বলি হলে হঠাৎ প্রচণ্ড শব্দে বোমা ফাটল। তারপরে সমস্ত ঘর ভরে উঠতে লাগলো লাল ইশতাহার। সেই ইশতাহারের প্রথম বাক্য, বধিরকে শোনাবার জন্য এই রকম জোর আওয়াজ দরকার। পুলিশ ধরতে পারেনি, তবু ধরা দিলেন ভগৎ সিং এবং বটুক দত্ত। গান্ধীজির প্রচুর চেষ্টা সত্ত্বেও ফাঁসি হয়ে গেল ভগৎ সিং এবং আরও দুজনের, অন্যদের দ্বীপান্তর। লাহোর ষড়যন্ত্র মামলার সময়ে সেখানকার জেলখানায় স্বেচ্ছায় মৃত্যুবরণ করলেন কলকাতার যতীন দাস। মানুষের প্রতি মানুষের যা ব্যবহার পাওয়া উচিত, জেলখানায় তার চিহ্ন মাত্র নেই বলে 63 দিন না খেয়ে রইলেন। হাজার চেষ্টা করেও তার প্রতিজ্ঞা ভাঙা যায়নি। যতীন দাসের চিতার সামনে দাঁড়িয়ে তার বৃদ্ধ পিতা হাত তুলে বললেন, ও নারায়ণ, যে দেশদ্রোহীরা মাতৃভূমিকে বিদেশিদের হাতে তুলে দিয়েছে, তাদের সকলের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ আমার আদরের যতীনকে তোমার পায়ে দিলাম। 1930 সালে ইস্টারের ছুটির দিনে শীর্ণকায় প্রাক্তন স্কুল শিক্ষক সূর্য সেনের নেতৃত্বে একটি বাহিনী চট্টগ্রামে সাফল্যের সঙ্গে লুট করল অস্ত্রাগার। এ বিশাল অস্ত্রভাণ্ডার হাতে পেয়েও তার পূর্ণ সদ্ব্যবহার এরা করতে পারলেন না দু একটি সামান্য ভুলের জন্য। অস্ত্রাগার আক্রমণের নিখুঁত পরিকল্পনা সত্ত্বেও বিপ্লবীরা আগে থেকে খবর রাখেননি যে অস্ত্র আর গোলা বারুদ এক জায়গায় রাখা হয় না। সুতরাং অস্ত্র দখল করেও নষ্ট করে দিতে হলো, কারণ রসদ পাননি। তারা আরেকটি ভুল করেছিলেন। তারা জানতেন না যে ইস্টারের ছুটিতে সাহেবরা ক্লাবে যায় না, বাড়িতে উৎসব করে। তাই ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেও কারুকে পাওয়া গেল না। তবু সূর্য সেন চট্টগ্রামে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। জালালাবাদের যুদ্ধে অন্তত একবার পরাজিত করেছিলেন ব্রিটিশ সৈন্যবাহিনীকে। লোকনাথ বল, নির্মল সেন, অম্বিকা চক্রবর্তী, অনন্ত সিংহ, গণেশ ঘোষ প্রভৃতিকে সবাই মনে করল মহাকাব্যের বীর পুরুষদের মতন, এবং সূর্য সেন প্রবাদ প্রসিদ্ধ নায়ক। ওই বছর অগাস্ট মাসে ঢাকার হাসপাতাল পরিদর্শনে গেছেন পুলিশ ইন্সপেক্টর লোম্যান এবং ঢাকা জেলার পুলিশ সুপার হাডসন। মেডিকেল স্কুলের সুদর্শন ছাত্র বিনয় বসু একলা রিভলভার হাতে নিয়ে আক্রমণ করল তাদের। চোখের নিমেষে সবাই দেখল সব প্রহরীদের তুচ্ছ করে বেরিয়ে যাচ্ছে এক তরুণ যুবা। লোম্যান নিহত, হাডসন আহত, বিনয় পলাতক। চাষির ছদ্মবেশে কলকাতায় পালিয়ে এলো সে। বিনয়ের এই চমকপ্রদ কীর্তিতে সারা দেশ স্তম্ভিত। বিনয়ের মাথার দাম তখন 10,000 টাকা। শরৎ বোস, আচার্য PC রায় গোপনে পরামর্শ দিলেন বিনয়কে স্মাগল করে বিদেশে পাঠিয়ে দেওয়া হোক, না হলে তাকে বাঁচানো যাবে না। কিন্তু বিনয় বাঁচতে চায়নি। বাদল আর দীনেশকে সঙ্গে নিয়ে সে আবার গেল রাইটার্স বিল্ডিংয়ে। ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন্স কর্নেল সিম্পসনকে হত্যা করল। তারপর সারা রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দিল বন্দে মাতারাম ধ্বনিতে। বিনয়ের লক্ষ্য কখনো ব্যর্থ হয়নি। একমাত্র সে ব্যর্থ হয়েছিল আত্মহত্যা করতে গিয়ে। একই সঙ্গে সায়ানাইড খেয়ে মাথায় গুলি চালিয়েছিল ওরা 3 জন। বাদল সঙ্গে সঙ্গে মারা যায়। বিনয় এবং দীনেশ বিষ ও গুলির প্রতিক্রিয়া কাটিয়ে উঠেছিল। হাসপাতালে জ্ঞান ফেরার পর বিনয় মাথার ব্যান্ডেজ খুলে ফেলে সেলাই ছেড়ে দেয়। সে জেলখানায় যাবে না প্রতিজ্ঞা করেছিল, যায়নি। ফাঁসির আগে দীনেশ গুপ্ত তার বৌদির কাছে চিঠি লিখেছিল, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। সে আবৃত্তি করত,
এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্রহেন ভারী, এ যে তোমার তরবারি। এদেশেই সে আবার জন্মাবে, আবার সুখী স্বাধীন ভারতবর্ষে ফিরে আসবে, এ সম্পর্কে তার কোনো সন্দেহই ছিল না। তার কারণ পরজন্ম তত্ত্বে তার ছিল অগাধ বিশ্বাস। বৌদিকে সে লিখেছিল, দেহের মৃত্যু হইলেই আমাদের সব শেষ হইয়া যায় না, এ কথা স্বীকার করিতে হইবে। আমরা হিন্দু, হিন্দু ধর্মে এ সম্বন্ধে কি বলিয়াছে কিছু কিছু জানি। মুসলমান ধর্মও বলে, মানুষ যখন মরে তখন খোদার ফেরেশতা তার রূহ কবজ করিতে আসেন। মানুষের আত্মাকে ডাকিয়া বলেন, এ রূহ নিকাল ইস কলিব সে, চল খুদা কা জান্নাত মে। অর্থাৎ তুই দেহ ছাড়িয়া ভগবানের কাছে চল। তাহা হইলে বোঝা গেল মানুষ মরিলেই তার সব শেষ হইয়া যায় না। মুসলমান ধর্মের এই বিশ্বাস আছে। খ্রিস্টান ধর্ম বলে, ভেরি কুইকলি দেয়ার উইল বি অ্যান এন্ড অফ thee হিয়ার, কনসিডার হোয়াট উইল বিকাম অফ thee ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড। বোঝা গেল খ্রিস্ট ধর্ম বিশ্বাস করে মানুষের দেহের মৃত্যু হইলেও আত্মা মরে না। গীতা বলিয়াছেন, শাস্ত্র সকল ইহাকে ছেদন করিতে পারে না, অগ্নিতে দহন করিতে পারে না, জলে ভিজাইতে পারে না, বায়ুতে শুষ্ক করিতে পারে না। এ আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, নিত্য সর্বব্যাপী। এ তিন ধর্মের কোনো একটি মানিলেই আমাকে মানিয়া লইতে হবে যে আমার মৃত্যু নাই। কলকাতা থেকে বিএ পাশ করে প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রাম চলে এলেন পলাতক সূর্য সেনের খোঁজে। এত বড় ব্রিটিশ শক্তির চোখে ধুলো দিয়ে সূর্য সেন তখনও বাইরে ঘুরে বেড়াচ্ছেন এবং দল সংগঠন করে ছেলেদের অ্যাকশনে পাঠাচ্ছেন। প্রীতিলতা সূর্য সেনকে চোখে দেখার আগেই ব্রত নিয়েছিলেন। এই মানুষটির নির্দেশ অনুযায়ী তিনি দেশের জন্য কোনো একটা কাজ করে যাবেন। সূর্য সেন প্রীতিলতাকে পাঠালেন পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে। যে ইউরোপিয়ান ক্লাবের সদস্যরা অস্ত্রাগার লুণ্ঠনের পরই চমকপ্রদ দ্রুত গতিতে এসে বিপ্লবীদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। এই কঠিন কাজে সূর্য সেন প্রীতিলতাকে নেত্রী করে পাঠালেন একটি বিশেষ কারণে, যাতে পৃথিবীর মানুষ জানতে পারে যে বাঙালি মেয়েরাও বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছে। যেহেতু ধরা না পড়লে প্রীতিলতার অংশগ্রহণের কথা কেউ জানবে না, তাই ইউরোপিয়ান ক্লাবের সার্থক আক্রমণ চালিয়ে বহুজনকে রিভলভারের গুলিতে হতাহত করে পালাবার পথ খোলা থাকলেও প্রীতিলতা বিষ খেলেন। তার শরীর তল্লাশ করে পাওয়া গেল তার নিজের লেখা ইংরেজি ঘোষণাপত্র, যার প্রথমেই আছে, বিপ্লব দীর্ঘজীবী হোক, আমি একজন সৈনিক, আমরা স্বাধীনতার যুদ্ধ চালিয়ে যাচ্ছি। এদিকে পরপর 3 বছরে মেদিনীপুরের 3 জন ম্যাজিস্ট্রেট খুন হয়। 1931-এ পেডি, 1932-এ ডগলাস, 1933-এ বার্জ। ডগলাসকে খুন করে প্রদ্যোৎ ভট্টাচার্য ও প্রভাংশু পাল। প্রভাংশু পালিয়ে যেতে পেরেছিলেন, কিন্তু পিস্তলের গুলি ফুরিয়ে যাওয়ায় প্রদ্যোৎ ধরা পড়ে, তার ফাঁসি হয়। এরা কেউই গুন্ডা বা ডানপিটে ধরনের ছেলে ছিল না, এরা আদর্শব্রতী, স্বপ্ন দেখা যুবক। প্রদ্যোৎ ভট্টাচার্য জেলখানা থেকেই তার মাকে লিখেছিল, মা, তোমার প্রদ্যোৎ কি কখনো মরতে পারে? আর চারিদিকে চেয়ে দেখো, লক্ষ লক্ষ প্রদ্যোৎ তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচেই রইলাম মা, অক্ষয় অমর হয়ে, বন্দে মাতরম। বার্জ হত্যা মামলায় ফাঁসি হয় রামকৃষ্ণ রায়, ব্রজকিশোর চক্রবর্তীর এবং নির্মল জীবন ঘোষের। ফাঁসির আগে ব্রজকিশোর চক্রবর্তী তার মাকে লিখেছিলেন, এই সব পেয়েছির দেশ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তথাপি আমি নিশ্চয় করে বলে যাচ্ছি, আপনার ঘর কখনো অন্ধকার হবে না। মা, ফিরে আসবার যদি কোনো পথ থাকে, তবে এই সব পেয়েছির দেশে আবার ফিরে আসব, তখন চরণে স্থান দেবেন। কুমিল্লার ম্যাজিস্ট্রেট স্টিভেন্সকে মেরে এলো 2টি মেয়ে, শান্তি ঘোষ আর সুনীতি চৌধুরী। তখন অনেক মেয়ে অংশ নিয়েছে প্রত্যক্ষ সংগ্রামে, কল্পনা দত্ত, বীণা দাস, উজ্জ্বলা মজুমদার। এসব বীরাঙ্গনার নাম ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেউ হারমোনিয়ামের ভেতর রিভলভার লুকিয়ে নিয়ে যায়, কেউ কনভোকেশনের সময় সরাসরি গভর্নরকে গুলি করে। 1934-এ দার্জিলিংয়ের রেস কোর্সে কয়েকটি ছেলে আর মেয়ে গুলি ছুঁড়ে মারতে গেল গভর্নর জন অ্যান্ডারসনকে। সেই মামলায় ফাঁসি হয় ভবানী ভট্টাচার্যের।
সদ্য ম্যাট্রিক পাস এই নবীন যুবকটি মৃত্যুর আগে তার ছোট ভাইকে পোস্টকার্ড লিখেছিল। অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, কিন্তু সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। সূর্যসেন ধরা পড়ার পর বিপ্লবীরা বেশ খানিকটা দমে গেল। এমন একটা প্রায় অলৌকিক বিশ্বাস লোকের মনে জন্মে যাচ্ছিল যে সূর্যসেনকে ধরার ক্ষমতা কারুর নেই। কিন্তু সূর্যসেনেরও ফাঁসি হয়ে গেল 1934 সালে। এদিকে ম্যাজিস্ট্রেট ও গভর্নর পর্যায়ে শারীরিক আক্রমণের ফলে পুলিশ ক্ষেপে উঠে সারা দেশ তছনছ করে ফেলল। গ্রামে গ্রামে পর্যন্ত ছড়িয়ে গেল গুপ্তচর। বিপ্লবীরা অধিকাংশই জেলে, বাকিরা আত্মগোপন করলেন। সমগ্র দেশে নেমে এলো শ্মশানের শান্তি। কিন্তু যুবকদের অদম্য প্রতিরোধ শক্তি আবার মাথাচাড়া দিয়েছিল। ফাঁসির আগে কারাগার থেকে সূর্যসেন পাঠালেন তার শেষ বাণী। আমার শেষ বাণী আদর্শ ও একতা। ফাঁসির রজ্জু আমার মাথার উপর ঝুলছে। এ আনন্দময়, পবিত্র ও গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, তা হলো আমার স্বপ্ন, একটি সোনালী স্বপ্ন। এক শুভ মুহূর্তে আমি প্রথমে এই স্বপ্ন দেখেছিলাম। উৎসাহ ভরে সারা জীবন তার পেছনে উন্মত্তের মতো ছুটেছিলাম। বন্ধুগণ, ওঠো, জাগো, জয় তোমাদের সুনিশ্চিত। বিদায়। বিপ্লব দীর্ঘজীবী হোক। বন্দে মাতরম। সূর্যসেনের এই বাণী ব্যর্থ হয়নি। বস্তুত প্রতিটি মৃত্যু, প্রতিটি আত্মদানই নতুন প্রেরণা দিয়েছে। কয়েক বছর একটু সুপ্ত থাকার পর সাম্রাজ্য বিরোধী লড়াইতে আবার অস্ত্রের ঝনঝনা শোনা গেল। আবার বুলেট, বিস্ফোরণ, রক্তপাত। এরই পরিণতি 42-এর অগাস্ট আন্দোলন। 1938 সালের শেষ দিকে কয়েকটি যুবক হাজারিবাগের জেল ভেঙে বন্দীদের মুক্ত করার এক পরিকল্পনা নেয়। হাজারিবাগের 2টি বাগান বাড়িতে ছিল তাদের আস্তানা। তারা দিনের বেলা কখনো বাইরে বেরোত না। স্থানীয় লোকদের সঙ্গেও তারা বিশেষ যোগাযোগ রাখেনি। সূর্যকুমার আর তার বন্ধু ছুটতে ছুটতে এদের গোপন আস্তানায় গিয়ে পড়ে হঠাৎ। ওই বাড়িতে ওদের উপস্থিতির কথা ফাঁস হয়ে যাবার আশঙ্কায় ওরা ছেলে দুটিকে নিয়ে খুব মুশকিলে পড়েছিলেন। সাহেবী স্কুলে পড়া এইসব বড় লোকের বাচ্চাদের ওরা বিশ্বাসী বা করবেন কি করে? শেষ পর্যন্ত সূর্যকুমারকে ওরা ভোররাত্রি পর্যন্ত আটকে রেখে জেরা করলেন। সূর্যকুমারের চেহারা দেখে ও কথাবার্তা শুনে ওদের সন্দেহ হয়েছিল। দলের নেতার নাম হরকুমার। মানুষটি অসম্ভব রোগা। গলার অ্যাডামস অ্যাপল বা কণ্ঠমণিটি অনেকখানি বেরিয়ে আছে। কাঁধ দুটো এমন বেখাপ্পা ধরনের উঁচু যে দেখে মনে হয় হাতের বদলে 2টি ডানা লাগানো আছে। কিন্তু হরকুমারের চোখের দৃষ্টি তীব্র, বেশিক্ষণ চোখাচোখি করে থাকা যায় না। হরকুমার কঠোরভাষী নন, বরং কথা বলার মধ্যে একটা ক্লান্ত ভঙ্গি আছে। মাঝে মাঝেই কাশির দমক ওঠে। তখন জলের গেলাসে চুমুক না দিলে আর কথা বলতে পারেন না। মেঝের ওপর ছেঁড়া শতরঞ্জি পাতা। হরকুমার সূর্যকে বললেন, বসো এখানে। এই দলের আর 4 জনের নাম পরেশনাথ, বিশন সিং, ব্রজগোপাল এবং আলিমুদ্দিন। আলিমুদ্দিনকে সবাই মাস্টার সাহেব বলে ডাকে। আলিমুদ্দিন সাহেব বললেন, হরদা, আপনার মনে আছে এই রকম একটা ছোঁড়াই মুজাফফরপুরে পুলিশের ইনফরমার ছিল? হরকুমার ক্লান্তভাবে বললেন, এই যে ছেলে, তোমার নাম কি? সূর্যকুমার ভাদুড়ি। বাবার নাম কি? কি করেন তিনি? কোথায় থাকেন? অনেকক্ষণ ধরে জেরা করা হলো সূর্যকুমারকে। সূর্যকুমারের উত্তরগুলো শুনে ওরা খুব একটা সন্তুষ্ট হচ্ছিলেন না। এ ছেলেটির ভাবভঙ্গি একটু বিচিত্র। অনেক কথার উত্তর দেয়, অনেক কথার উত্তর দেয় না। সবকিছুই যেন তার পছন্দ অপছন্দের ওপর নির্ভর করছে। এরকম একটা পরিবেশের মধ্যে হ্যারিকেনের টিমটিমে আলোয় শতরঞ্জির ওপর বসা 5 জন অপরিচিত মানুষ। একজনের কোলের ওপর তখনও পিস্তল রাখা। কিন্তু সূর্যকুমার এতে ভয় পাবার বদলে আকৃষ্ট হয়েছিল বেশি। সে এক একবার প্রশ্নের উত্তর না দিয়ে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সকলের মুখের দিকে দেখছিল। হরকুমার বললেন, ছেলেটিকে কাজে লাগানো যেতে পারে।
ও যখন পাদ্রীদের স্কুলে পড়ে ওকে কেউ সন্দেহ করবে না। শোনো খোকা, ইংরেজের গোলামি করার জন্যে তুমি জন্মাওনি। যদি দেশের স্বাধীনতার জন্যে তোমাকে প্রাণও দিতে হয়, তবুও জানবে তোমার জীবনটা ধন্য। দরকার হলে সেরকম প্রাণ দিতে পারবে। সূর্যকুমার কোনো উত্তর দিল না। ব্রজগোপাল জিজ্ঞেস করলেন, তুমি দীনেশ গুপ্তের নাম শুনেছ? সূর্য সেনের নাম শুনেছ? সূর্যকুমার ওসব নাম শোনেনি। আলিমুদ্দিন মাস্টার বললেন, এ দেখছি সূর্য নামের কলঙ্ক। লোকনাথ বলের ছোট ভাই ট্যাগরা তো তোমার বয়সীই ছিল। সে কিরকমভাবে লড়াই করতে করতে জান দিয়েছিল জানো? হরকুমার বললেন, মাস্টার সাহেব, ওকে একটু একটু তালিম দেবেন। এরকমভাবেই তো দেশের ছেলে তৈরি করতে হবে। বিশন সিং, ছুরিটা দাও তো। বিশন সিংয়ের কাছ থেকে ছুরিটা নিয়ে হরকুমার সেটা এগিয়ে দিলেন সূর্যকুমারের দিকে। তারপর বললেন, নিজের হাতে তোমার একটা আঙুল চিরে একটু রক্ত বার করো তো। পারবে না? সূর্যকুমার ছুরিটা নিয়ে ধরে পরীক্ষা করতে লাগলো। তারপর হঠাৎ খ্যাচ করে বসিয়ে দিল বাঁ হাতের বুড়ো আঙুলে। গল গল করে রক্ত পড়তে লাগলো। 2-3 জন চমকে হা হা করে উঠল। অত না, অত না। হরকুমার শান্তভাবেই বললেন, ঠিক আছে, ব্যস্ত হবার কিছু নেই। একটু রক্ত পড়লে কিছু যায় আসে না। তুমি ওই রক্তের ছাপ দাও নিজের কপালে। তারপর বলো, আমি দেশের জন্য সর্বস্ব পণ করিলাম। এ শরীরে 1 বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি ইংরাজের দাসত্ব কিংবা পরাধীনতার শৃঙ্খল সহ্য করিব না। বন্দে মাতরম। হরকুমার তারপর মুখ ফিরিয়ে বললেন, না হে মাস্টার সাহেব, ছেলেটার মুরদ আছে। দিন, এবার ছেলেটার হাতটা একটু ব্যান্ডেজ করে দিন। এখানে একটা কথা বলা দরকার। সূর্যকুমারের তখনও তেমন বাংলা ভাষার জ্ঞান ছিল না, যাতে দেশমাতৃকা, দাসত্ব, শৃঙ্খল, সর্বস্ব, পণ ইত্যাদি শব্দের ঠিক ঠিক মানে বুঝতে পারবে। তাছাড়া ওইসব শব্দের অন্তর্নিহিত ভাবও তার পক্ষে হৃদয়ঙ্গম করা সহজ নয়, কারণ ছেলেবেলা থেকে সে সেরকম কোনো শিক্ষা পায়নি। মাতৃভূমির কোনো ভাবমূর্তি তার চোখে ছিল না। ওসব আঙুল কেটে প্রতিজ্ঞার ব্যাপারগুলো সে করেছিল নিছক নতুনত্বের লোভে। তাছাড়া নিষিদ্ধ বিপজ্জনক কাজ করার প্রতি তার সহজাত ঝোঁক ছিল। আঙুলে ব্যান্ডেজ বাঁধার পর সে জিজ্ঞেস করেছিল, আমাকে ওই রিভলভার ছুঁড়তে দেবেন? হরকুমার বলেছিলেন, হ্যাঁ দেব। বুকের মধ্যে যেদিন শত্রুকে আঘাত হানার সত্যিকারের আগুন জ্বলে উঠবে, সেদিন অস্ত্রও ঠিক পেয়ে যাবে। একটু গাল ভারী ধরনের আদর্শবাদী বাক্য বলা স্বভাব হরকুমারের। তারপর থেকে সূর্যকুমার সহপাঠীদের সঙ্গে জুয়ার আড্ডায় যাবার বদলে একা একা চলে আসতো ওই বিপ্লবীদের গোপন আস্তানায়। ব্রজগোপালের কাছে সে কুস্তির প্যাঁচ শিখত। হরকুমার শোনাতেন রবীন্দ্রনাথের মৃত্যু বিষয়ক কবিতা। এছাড়া বিপ্লবীদের সম্পর্কে অসংখ্য গল্প, কার্ল মার্কস, ডি ভ্যালেরা, স্ট্যালিন সম্পর্কেও আলোচনা হতো। একদিন হরকুমারের কাছে এমন একটা গল্প শুনল, তার আর তুলনা নেই। হরকুমার প্রায়ই সূর্যকে দেখে বলতেন, ওই ছেলেটাকে দেখলেই আমার বৈকুণ্ঠ শুকুলের কথা মনে পড়ে। চেহারায় খুব মিল আছে। প্রথম দিন ওকে দেখেই সে কথা মনে পড়েছিল বলে ছেলেটার ওপর আমার মায়া পড়ে যায়। সূর্যকুমার জানত না বৈকুণ্ঠ শুকুল কে। একদিন জানল। ওই গোপন আস্তানায় প্রায়ই একজন পাগল মতন লোক আসত। একজন মাঝবয়সী মুসলমান, মুখ ভর্তি দাড়ি, নোংরা ছেঁড়া খাকি জামা ও প্যান্ট। মাটিতে শুয়ে পড়ে সে হরকুমারের পা জড়িয়ে ধরত আর কাঁদত হাউ হাউ করে। পাগল হলেও খুব নিরীহ পাগল। হরকুমার খুব স্নেহের সঙ্গে তার মাথায় হাত বুলিয়ে দিতেন, তাকে জোর করে বসিয়ে খাবার খাওয়াতেন। তারপর দুজনেই খুব নিকট আত্মীয়ের মতন কথা বলতেন কিছুক্ষণ। একদিন সূর্যকুমার জিজ্ঞেস করেছিল, হরদা, ওই পাগলটা তোমার কাছে কেন আসে? হরকুমার বলেছিলেন, শুনবি ওর কথা? পরেশ, তুমি বলে দাও তো ওর কাহিনীটা। পরেশ বললেন,
না হরদা, আপনিই বলুন। আপনার মতন করে কেউ বলতে পারবে না।